কলকাতায় একটা খুব ছোট্ট নিফা বলে একটা ছোট্ট ইনস্টিটিউট তৈরি হলো। এই ইমেজটা মনে আছে যে মাথাটা ওপরের বাঙ্কে ঠেকে গেছে। পরে বাবা বললেন যে সত্যজিৎ রায় অব্দি সবগুলোই এইরকম। তার মানে এদের সাথে কনফ্রন্টেশন হয়নি, আবার অনেকের সাথে হয়েছে। দোস্তজির অভিজ্ঞতা কেমন ছিল? দোস্তজি খুব ঝামেলা হয়েছিল। ও শুনে বললো যে সৈয়দ আমি এটা প্রডিউস করবো। এই দোস্তজি কিভাবে প্রডিউসার পেলো প্রসূন, সেই অবধি তো আমরা কথা বললাম। এরপরে হচ্ছে, কিন্তু এরপরে ওর মানে শুটিং থেকে ছবি রিলিজ হওয়া পর্যন্ত একটা বিরাট ব্যাপার এবং খুব ইন্সপায়ারিং। যারা পরবর্তী কালে যারা ছবি করতে আসবে না, অ্যাসপায়ারিং ডিরেক্টরস তারা, এবং যারা এইভাবে ইন্ডিপেন্ডেন্ট ছবি করবে তাদের কাছে খুব ইন্সপায়ারিং। তো ওর একটা বিরাট লড়াই, মানে এত 5-6 বছর ধরে একটা ছবির চেষ্টা করা এবং অবশেষে করা, মাঝখানে কোভিড হওয়া, তারপরে শেষ করা, বিদেশে এত পেয়েছে। তো যেটা হচ্ছে প্রায় শুটিং করেছিল 60 দিন, কারণ 60 দিনের মধ্যে একটা বড় অংশ, প্রায় 10 দিনের অংশ না, একটু মানে ক্যামেরার একটা গন্ডগোল ছিল, সেই জন্যে নষ্ট হয়ে যায়, সেটাকে পুরো ফেলে দিতে হয়, আবার শ্যুট করে। এবং সেখানে, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে মানে আমি সম্ভবত একমাত্র যে এক্সপিরিয়েন্স লোক ছিলাম, আমি এবং যিনি ভিএফএক্স করে, এছাড়া কিন্তু সবাই নতুন। ওর যে ক্যামেরাম্যান, উনি একটা স্কুলে ফিজিক্যাল সায়েন্সের টিচার, এখন হেডমাস্টার হয়েছে, স্টিল ছবি তুলতে অসাধারণ কাজ করেছে, প্রচুর পুরস্কারও পেয়েছে। এইরকমভাবে কিন্তু ও একটা ইউনিট তৈরি করেছে, ওর অ্যাসিস্ট্যান্টরা, এবং ওখানে গ্রামে গিয়ে থেকে মাসের পর মাস যে বাড়িটায় বাচ্চাগুলো থাকতো, ওই বাড়িগুলো তৈরি করা, মানে ওরা তৈরি করেছে পরে বাড়িগুলো তৈরি করা। হ্যাঁ, মানে জায়গাগুলো নিয়ে, কারো হয়তো বাড়ি ছিল, এবার নিজেদের শুটিংয়ের মতো প্রয়োজনীয় করে তৈরি করে পরে আবার তাদেরকে দিয়ে দেয়, তারা এখন সেখানে থাকছে। এবার সেই ছেলেগুলোকে বের করা খুঁজে খুঁজে, অডিশন করে পেয়েছে না কিভাবে? না, ওইখানেই, ওই গ্রামেই থেকেছেন বোধহয়, থেকে প্রায় মাস 6 ধরে এমনি ছিল, ওখানেই থাকতো, খেত, তাদের সাথে আলাপ করা। শুটিং এ কি কখনো যাওয়া হয়েছে যখন এই দোস্তজি শুটিং? দোস্তজি না, শুটিং এ যায়নি। বাট এমনি কি শুটিং এ যাওয়া হয়? মানে ডিরেক্টররা কি কখনো ডাকেন যে একটু দেখে যাবে বা সেটা না, মানে দরকার নেই, কিন্তু গেলে অন্তত মানে অনেক ছবিরই প্রথম দিনে যাওয়ার চেষ্টা করি আর কি। কলকাতার মধ্যে শুটিং থাকলে প্রথম দিনে যাওয়ার চেষ্টা করি, ভালো লাগে, মানে অনেকের সাথে তো দেখা হয় না প্রজেক্টের সাথে সবাই। হ্যাঁ, আর এডিটিং এ তো খুব 2-3 জন লোকের মধ্যে থাকে বিষয়টা, তো ওখানে গেলে অনেক লোকের সাথে দেখা হয়, সেটা ভালো লাগে। তো সব ছবিতে যে যাওয়া হয় তা নয়, অনেক ছবিতে আবার শুটিংয়ের পরে আমি প্রজেক্টে অ্যাসোসিয়েটেড হই বা আসি, তো সেক্ষেত্রে সবিকের ছবিতে যেমন হয়েছে, তো সেক্ষেত্রে হয় না সুযোগ, আবার কিন্তু চেষ্টা করি, মানে চেষ্টা করি প্রথম থেকেই, মানে একটা বিষয় আর কি, এডিটার কখন থেকে থাকবে আর কি সিনেমায়, মানে তার রোল কখন থেকে স্টার্ট হবে, কখন থেকে স্টার্ট আর কি, মানে এইটা হচ্ছে কখনো শুটিংয়ের পরেও আমাদের বলা হয়, কখনো আবার অনেক পরিচালক হতেও তো পাঠিয়ে দেওয়া হয়, রাশেস পাঠিয়ে দেওয়া হয় কাজ। হ্যাঁ, সেটাই আমি বলছি, হ্যাঁ সেটা একটা। কিন্তু আবার অনেক ছবিতে বা অনেক পরিচালক যখন প্রথম কনসিভ করছে, অতনু ঘোষ যেমন প্রথম যখন ওর ভাবনা আসে, তখনই আমাকে বলে সুজয় এরকম একটা ভেবেছি, তোমায় মেইল করলাম, এটা পড়ে দেখো। বা স্ক্রিপ্ট রিডিং এ অনেক সময় এডিটররা থাকেন, যেরকম বাইরের ছবিতে তো আমরা দেখি তো অবশ্যই, এবং অভিজিতের ছবিতে, অভিজিৎ সেনের ছবিতে ও অতনু রায়চৌধুরী এবং শুভদীপ ওরা বসে যা কনসিভ করার পরেই, যেমন টনিকের জন্য কিছুদিন পরেই ডাকবে আর কি, টনিক 2 এর জন্য, তো ওরা একটা জায়গায় গল্পটা নিয়ে যাওয়ার পরে অতনু এখন সোজা এসো, এটা গল্প ভাবা হয়েছে, এই আবার শুরু হলো। তো এইটা খুব ভালো যে এবার সবাই সেটাতে ঢুকছে, পার্টিসিপেট করছে, আলোচনা করে, এবং এটা দরকার আসলে সিনেমার ভালোই হয় একদম, মানে সবাই মিলে একসাথে মিলে একটাকে নিয়ে যাওয়া হলে। তো এই তো একজন সম্পাদকের দায়িত্ব এরকম এত আগেও শুরু হতে পারে, আবার একদম শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও হতে পারে, এবং শেষের দিকেও তাই, মানে আমার এডিটিং হয়ে যাওয়ার সাথে সাথে আমার দায়িত্ব শেষ হয়ে যেতে পারে, আবার সেটা মিউজিক, সাউন্ড, এই ফেজ অবধিও চলতে পারে। ঠিক ঠিক, মানে আমার সাজেশন বা ইনভলভমেন্ট আর কি। আচ্ছা, বিইং অ্যান অ্যাক্টর, একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি যে অভিনয়টা মোটামুটি করেছে, অনেক সময় শোনা যায় অভিনয়টা মোটামুটি করেছে, এডিটে তুলে দিয়েছে বা এডিটে কাজটা বার করে দিয়েছে। সেই সময় এডিটরদের কতটা মানে কতটা তার প্রতি দায় থাকে যে ঠিক আছে, কারণ নাম নিতে হবে না, অত কন্ট্রোভার্সিতে আমরা যাবো না, কিন্তু অনেক সময় হয় না যে অনেক চরিত্র হয়তো সেইটা ডেলিভার করতে পারলো না, যেটা ডিরেক্টর
এক্সপেক্ট করছিল, কিন্তু ডিরেক্টরের ভরসা তখন থাকে এডিটরদের ওপর যে তুমি বাবা কাজটা আমার তুলে দিও, তুমি বাবা এই কাজটা বার করে দিও। সেই দায়টা বা সেই চাপটা কতটা থাকে এবং সেটা কিভাবে করা যায়? অভিনয় তো ম্যানিপুলেট করাই যায় এডিটিংয়ে, মানে এটা দুটো মানে বম্বেতে যেমন একটা কথা ছিল, আমিও শুনেছি, আমি যাই না, যে কিছু সিন অভিনেতা পারছে না, তখন ক্যামেরাম্যান বলছে লাইটিং সে করওয়া লেঙ্গে, মানে এমন লাইট করে দেবো ও হয়ে যাবে, মানে পরিবেশ এমন তৈরি করব, পরিবেশ এমন তৈরি করব যা বলবে হয়ে যাবে। তো এইটা একটা পদ্ধতি। আবার আরেকজন খুব বিখ্যাত একজন ডিরেক্টর ছিলেন যিনি শ্যাম বেনেগালের কাজ করতেন, তো আমিও একজনের কাছে শুনেছি আর কি, ওনার এডিটিং রুমে একজন অভিনেতা এসে খুব কথা বলছেন আর কি, তো ওনার কাজে খুবই অসুবিধা হচ্ছে, তখন উনি খুব রেগে গিয়ে বললেন যে ডায়লগ বলার আগে কিছুক্ষণ বাড়িয়ে দেবো, শেষ করার পরে কিছুক্ষণ রেখে দেবো, ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা একটু মজা করে বা রেখে, এবং উনি যেহেতু খুব সিনিয়র ছিলেন বলতে পেরেছে আর কি। তো সেটা তো আছেই, অভিনয়ের ছন্দ তৈরি করা যায় এবং অনেক সময়ই কিন্তু ভালো কাজটা, ভালো অংশটা বের করে আনা যায়, বের করে এনে অনেক সময় কিন্তু কি পারফরমেন্স ছিল আসলে বোঝা যায় না। সেইটা অ্যাকচুয়ালি এডিটর জানে, ডিরেক্টর জানে যে কি আসল পারফরমেন্স ডিরেক্টর এবং এডিটরই জানে যে কি পরীক্ষা দিয়ে এসেছো এবং তাকে কতটা আরেকটু মার্কস বাড়িয়ে কোন অংশে অন্য কারো রিয়াকশন দিয়ে, উল্টো দিকে হয়তো খুব ভালো অভিনেতা আছে, তো সেটা দিও না পুরো মাপটাই তো তার অভিনয়টাই উঠছে, কিন্তু যখন আমি আরেকজন খুব ভালো অভিনেতার রিয়াকশন দিচ্ছি তাতে কিন্তু তার অভিনয়টাও কিন্তু উঠে গেল, এবং কোন জায়গাটা পজটা বাদ দিলাম, কোন লুকটা বাদ দেওয়া হলো, এইভাবে করা যায়, অনেকটাই করা যায়। এবং এডিটরের একটা বড় কাজ, মানে তো অনেক টেক বা অনেক অ্যাঙ্গেল যখন থাকে, তার থেকে একটা কথা তো অনেকবার নেওয়া হয়, অনেক দিক থেকে নেওয়া হয়, কোন অংশ বাঁচবো সেটা খুব ইম্পর্টেন্ট আর কি। সেইটা তো মানে কোনটা ট্রিগার করবে দর্শককে বা কোন জায়গাটা নিতে হবে, এইখানে ড্রামার জন্য অভিনয়ের কোন অংশটা কোন ধরনের, এটা হয়তো একটা অতিরিক্ত মনে হচ্ছে পরিচালকের বা এডিটরের, সেই অংশটা স্পেশালি কোনটা ফেলে দিতে হবে, মানে আমার মনে হয় ওটা সব থেকে বেশি, মানে কোন জায়গাটা নেব না সেটা আমার মনে হয় সব থেকে বেশি, কারণ ওই ডিসিশনটা নেওয়া সবসময় ডিরেক্টর তো তখন একদমই এডিটরদের উপর নির্ভর করে যে না, শুটিংয়ের সময় তো শুটিংয়ের সময় এত ঝামেলার মধ্যে থাকেন না, বিশেষত আমাদের ধরনের ছবিতে বাংলা যে বাজেটে যে সময়, কি কোনো যারা অ্যাসপায়ারিং এডিটর্স তাদের কি মানে কোনো একটা ট্রিক্স বলা বা জাস্ট একটা আইডিয়া দেওয়া, বা কোনো সময় ভবিষ্যতে বা এখন কি আপনি অ্যাসিস্ট করার জন্য কাউকে নিচ্ছেন বা কি, এটা আমি চাই যে দর্শকরাও জানুক যারা অ্যাসপায়ারিং এডিটর, যে আপনার সাথে ভবিষ্যতে তারা যদি অ্যাসিস্ট করতে চায়। অনেকে তো যোগাযোগ করে, নিয়মিত ফোন টোন করে, তো এলে আমি প্রথমে আগে যেটা করতাম আর কি, আমি যখন টেলিভিশন করতাম, যে বলতাম যে এসো দাঁড়িয়ে থাকো, মানে দেখো, এবার দেখতে এই কয়েকজন 2-3 দিন পরেই বোর হয়ে চলে যেত আর কি, মানে বেশিরভাগই তাই। আর এই কয়েকজন থেকে কাজটাও তো ওই রকমই যে তোমাকে অ্যাকচুয়ালি অনেকটা কনসেন্ট্রেশন দিয়ে দাঁড়িয়ে দেখতে হবে। খুব পাগলামো না থাকলে না এই সিনেমাতে আসাই উচিত না, মানে কারোরই, মানে প্রত্যেকটা, খালি সম্পাদক নয়, পরিচালক, অভিনেতা, কারোরই এই কাজে আসাই উচিত নয়, মানে যে কোনো শিল্প মাধ্যমেই হয়তো তাই, পাগলামো না থাকলে করা উচিত নয়। কারণ আমাদের যে খুব রিওয়ার্ডিং অর্থনৈতিকভাবে বা বাংলা ছবি তো নয়, সবসময় একজন টেকনিশিয়ানের মানে আমি বলি তো যে মানে সম্মানও কম, সাম্মানিকও কম, হ্যাঁ, তো কিন্তু তার মধ্যে ওই পাগলামোটা বা প্যাশনটা না থাকলে কিন্তু এসে খুব আনন্দ পাবে না আর কি, এবং আনন্দের সাথে কাজ না করলে সেটা কাজে রিফ্লেক্টেড হবে। একদমই তাই। আর তাহলে মানে নতুন যারা আসছে তাদেরকে মানে কিভাবে তারা, মানে হোয়াট ইজ দ্য স্টেপ, যে মনে করুন সে হয়তো কোনো জায়গা থেকে শিখে এসছে, নন টেকনিক্যালদের বলছি না, কারণ আজকের তারিখে আমরা সবাই ফোনে বিভিন্ন রকম সফটওয়্যার হয়ে গেছে, সেখানে শর্ট ফিল্ম থেকে ডকুমেন্টারি ফিল্ম থেকে রিলস আমরা সবাই জানি কম বেশি এডিট করতে, আমরা জানি যে কোনটা কতটা নেব না নেব। সেটার জন্য আরেকটাও কোয়েশ্চেন আমার, যে যারা এতটা প্রফেশনাল, যারা শিখে এসছে, টেকনিক্যালি ভেরি সাউন্ড, তাদের কাজের কি কোনো আশঙ্কা হতে পারে ইন ফিউচার, বা তারা কি আরও বেশি টেকনিক্যালি সাউন্ড তাদের কি উইথ টাইম আরও হতে হবে? কারণ এখন বিভিন্ন রকমের মানে ইয়ে এসে গেছে, এআই বা বিভিন্ন রকমের টেকনিক্যাল অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তো এডিটিংয়ের ব্যাপারটাও কি উইথ টাইম অনেক বেশি অ্যাডভান্স তাদেরকে করতে হবে? বলে এই যে ফোনে এডিট করছি, ফোনে ছবি তুলছি, এটার সাথে তো প্রফেশনাল কাজের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটাও ঠিক যে খুব ছোটোবেলা থেকেই তো একটা বাচ্চার হাতে এখন ফোন উঠে আসছে,
সে ছবি তুলছে, ফ্রেম দেখছে। আগে তো সেটা মানে একটা স্টিল ক্যামেরা পেতে পেতেই তাকে বহু সময় লেগে যেত। মানে তার কাছে একটা ডিএসএলআর কেনা মানে বিরাট বিরাট ব্যাপার, একটা স্টিল ছবি তোলাই একটা বড় ঘটনা। তো এখন খুব সহজেই কিন্তু সবাই এডিটিং, সাউন্ড, ক্যামেরা বা ক্যামেরা থ্রু দিয়ে লুক থ্রু করা, ফিল্টার, কালার কারেকশন, এগুলো কিন্তু একটা অর্থে সবাই জানে, একটা আইডিয়া সবাই পাচ্ছে। তো সেটা হয়তো ভালো, এক অর্থে ভালো। এবার সেটা দিয়ে প্রফেশনাল কাজ হবে না, কিন্তু এবার সেটা থেকে যার যার উৎসাহ, যে করতে চাইবে সে এগিয়ে যাবে। কিন্তু নিশ্চয়ই এটা একটা সাধারণ একটা মান তো উন্নত হবেই, কারণ এটা খুব বেসিক আর কি, এটা খুব স্বাভাবিক জিনিস হয়ে যাচ্ছে আর কি বিষয়টা। এই আর যেটা বললে টেকনোলজির পরিবর্তন তো সবসময় আছে। এআই এসে গেছে, এআই কে বললেই সঙ্গে সঙ্গে এডিট করে দিয়ে দিচ্ছে। কিন্তু মানে এটা কি, মানে সবসময় টেকনোলজির পরিবর্তনের সাথে কি হয়, মানে এরকম প্রচুর গল্প আমরা শুনেছি, মানে খুব নাম করা যারা ফিল্মে কাজ করতেন, যখন ভিডিও এলো, ডিজিটাল ভিডিও না, অ্যানালগ ভিডিও, ডিজিটালের আগে অ্যানালগ ভিডিও, তারা অনেকেই অ্যাডাপ্ট করলেন না, অনেকে কাজ ছেড়ে দিলেন। মৃণাল সেনের যিনি সম্পাদক ছিলেন, গঙ্গাধর নস্কর, যিনি পরপর 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, উনি কিন্তু যেই এই মাধ্যমটা এলো উনি কাজ করেই ছেড়ে দিলেন, আপডেটেড হতে পারলেন না, চাইলেন না, মানে পছন্দ করলেন না। এইরকম বহু ঘটনা আছে, এবং ডিজিটাল আসার পরে আরও বেশি ঘটতে থাকলো। তো এইবার আমাদেরও মানে আমরা কাজ শুরু করার পরেও তো অনেক কিছু, আমিও তো অ্যানালগে কাজ শুরু করেছিলাম, ডিজিটাল তারপরে ঢুকেছি, তো আমরা ডিজিটাল শিখতে হলো। তারপরে ডিজিটালেরও সফটওয়্যার কিন্তু এক একটা করে পাল্টাচ্ছে, শিখতে হচ্ছে মানে আবার একটা নতুন সফটওয়্যার এখন কাজ হচ্ছে। তো এগুলো চলতে থাকে, এটা চলতে থাকে। আবার এআই আসবে, আবার কিছু নতুন সমস্যা উদ্ভাবন হবে, ঠিক আছে। নতুনরা অবশ্যই যারা এখন অল্প বয়সী তারা একটা অ্যাডভান্টেজ তো পাবেই, সেটা তো আছেই, কারণ তারা টেকনোলজি বা এই দিক থেকে স্বাভাবিক ছোটবেলা থেকেই তাদের হাতে খড়ি হয়ে যাচ্ছে। তবে এআই নিয়ে কি আমরা টলিউডে কি কাজ করা এখন শুরু করেছি, মানে ইউজ কি হচ্ছে কোনো ফিল্মে বা কিছুতে, নাকি এখনো আরো অনেকটা? যেহেতু আমার মানে সাউথে তো শুরু হয়েই গেছে, সব জায়গায় এখানে হচ্ছে অ্যাড ঠ্যাডে দেখতে পাওয়া যায়, কিন্তু সিনেমাতে কি আমরা এআই বা এর মধ্যে একটা রিলিজ করা ছবিতে দেখেছো, নাম বলছি না, দেখেছি, আমি জানি, বুঝতে পেরে গেছি। মানে এখন এআই এর সাথে কাজ করা কি টাফ না অনেকটা ইজিয়ার হয়ে গেছে আগের থেকে? না, এআইতে যে এইভাবে এডিটে ব্যবহার হচ্ছে বা হচ্ছে না, কোনো একটা ঝামেলার সিকোয়েন্স, মানে এআই না সাপোর্ট দেবে। মানে যেটা একজন ইন্টারভিউ করছিলাম, যে তুমি যদি একই প্রফেশনে আছো, দুজনেই সমান দক্ষ, এবার যে এআইকে সাথে নিয়ে চলবে সে কিন্তু এগিয়ে যাবে, যে এআইকে সাথে, যেমন কম্পিউটারের ক্ষেত্রে একদম তাই। এইবার ভবিষ্যতে এআই কতটা ক্ষমতা অর্জন করবে জানি না, সুতরাং ভেবে লাভ নেই। তো এখন সেটা তো সব প্রফেশনই একটা থ্রেড দিয়ে এখন সাথেই থাকুক, যে কাজে লাগে। এখন টুকটুক করে কিন্তু ঢুকে পড়ছে, মানে আমরা এখন কিছু কিন্তু আমাদের যে সফটওয়্যারগুলো আছে তার মধ্যে এআই আছে, তো এআই অল্প অল্প করে ব্যবহার হচ্ছে। ভিএফএক্স এর ক্ষেত্রে তো খুবই ব্যবহার শুরু হয়েছে। কিছু কাজ, রিপিটেটিভ কাজ তো কমে যাবেই, আর আমার মনে হয় টাইমটাও একটু হয়তো কমে যেতে পারে, টাইমটা কম লাগে। এবার কিছু কাজ হয়তো জানেন, এবার না এগুলো কেউই জানি না, এবং আমরা খুবই কম জানি আর কি। আমাদের এখানে যতটুকু ব্যবহার হচ্ছে বা আমরা যে ভার্সনগুলো ইউজ করি এআই এর, খুবই সাধারণ আর কি। তো সেইগুলোতে যে কত এগিয়ে গেছে কতটা সব ধারণা নেই। তো এবার যেভাবে এগোয় আর কি দেখা। আচ্ছা, রিসেন্ট দেখা ভালো ছবি যেটার এডিটটা দেখে মনে হয়েছে বাহ, মানে খুব নিজেকে এনরিচ করেছে, ভালো লেগেছে, এরকম ছবি, ভালো স্যাটিসফাইং কাজ? এই ব্যাড গার্ল বলে একটা জিও হটস্টার একটা ছবি দেখলাম, আচ্ছা, সেটা খুব ভালো লেগেছে, পুরো কাজটাই খুব ভালো লেগেছে, খুবই ইন্টারেস্টিং। এটা কি হিন্দি না ইংলিশ? এটা হিন্দি। আচ্ছা, নিজের উইশ লিস্টে তাহলে লিখে। হ্যাঁ, এটা ভালো ছবি। এই মানে এডিটিং বলছো, খুব ভালো লেগেছে। ওই ছবিটার কি, একাডেমি অফ ফাইন আর্টস দেখে কিন্তু আমি যে ওর যে এডিটার আশিককে ফোন করেছিলাম, ও ভালো লেগেছে, হোয়াটসঅ্যাপ করেছিলাম, তো করলো যে মানে খুব ভালো লেগেছে। আমি বললাম আমরা এরকম বাংলা ছবি, হ্যাঁ, প্রথম ছবিতেই ও যে ম্যাচুরিটি দেখিয়েছে সম্পাদক হিসাবে, বেশ কঠিন ছিল কাজটা, দারুণ কাজ করেছে। তো এই দুটো ইদানিংকালে আর বাংলা ছবির মধ্যে এইটার নাম আমি বলবো একাডেমি। নতুনদেরকে খুব ভালো কাজ করেছে, নতুনদেরকে একটু সাপোর্ট করাও তো একদম। ডিরেক্টর নিজে তো এডিটর, এরপর কি ডিরেকশন বা প্রোডাকশন হাউস
বা প্রোডাকশন হাউস আমার ছিল, আমি মানে একসময় টেলিভিশনে কিছু প্রোডাকশন করেছি, 2-3টে টেলিভিশনে সিরিয়াল, তারপরে আবার এইদিকে চলে আসি। ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে? ডিরেকশন দেওয়ার সবারই ইচ্ছে থাকে না। এই নাসিরুদ্দিন শাহ একটা বলেছিলেন যে স্পট বয় থেকে সুপারস্টার অবধি সবাই ডিরেক্টর হতে চায়। একদম, ওই চেয়ারটার উপর সবার লোভ থাকে। তো ডিরেক্টর তো সবাই হতে চায়। সেরকম কি কোনো আদর্শ কেউ আছে যার মতো হওয়ার ইচ্ছে, বা কারো ফুটস্টেপ ফলো করা, বা ছোটবেলায় যাকে দেখেছেন ওনার ফুটস্টেপ ফলো করা? না, সেরকম ইউ নো হোয়াট আই মিন। না, সেরকম খুব একটা নেই। মানে পরিচালক হিসেবে ওই নিজে যতটুকু বুঝি জানি সেটা সেইটুকুই হয়তো করতে পারলে খুশি হব, কাউকে ফলো করা নয়। মানে এডিটার হয়তো অনেক আইকন আছেন আমার, যাদের মতো কাজ করার চেষ্টা করি, তাদের কাজ ফলো করি, ইন্টারভিউ পড়ি, জানি, কিন্তু পরিচালক হিসেবে হয়তো নিজের ভেতরে যেটা আছে সেটাই করার চেষ্টা করব। আর নতুন প্রজন্মকে এডিটর যারা হতে চাইছে তাদেরকে যদি কিছু বলা যায় আপনার দিক থেকে, যেটা ওদেরকে হেল্পও করবে ওদের স্কিলের জন্য, আর যদি আপনার সাথে ওরা কোনোভাবে মেল বা কোনো রকমের ডিএম বা কোনো রকমভাবে আপনার সাথে যদি তারা যোগাযোগ করতে চায় আমাদের এই পডকাস্টটা দেখার পর, সেটা তারা কিভাবে করতে পারবে? না, ওদের উদ্দেশ্যে বলা একটা যে সিনেমায়, বিশেষত বাংলা সিনেমায় কাজ করতে হলে এই কাজটা, মূল কাজটার সাথে সাথে আরেকটা কিছু থাকা উচিত, যেটা আমরা সবাই এখন রিয়েলাইজ করছি। সাইড বিজনেস হোক, হ্যাঁ, মানে কিছু, কারণ শুধু আমরা একটা কাজ নিয়ে খুব কঠিন হয়ে যায় এবং খুবই অর্থনৈতিক মানসিক চাপের মধ্যে থাকতে হয়, যেটা হলে কিন্তু ভালোভাবে কাজ করাটাও মুশকিল হয়ে যায়। ঠিক। তো সবারই সাথে সাথে কিছু করতে পারলে ভালো, এটা একটা মাথায় রাখা উচিত। এটা একটা একদম মানে কাজ তুমি করো এডিটিং, কিন্তু সাথে সাথে একটা কিছু একটা সলিড ওয়ার্ক আশেপাশেই থাকুক, একেবারে বাইরে কিছু বলছি না, এই সংক্রান্ত হতে পারে, হ্যাঁ, যেমন সবই পডকাস্টটা করছে সেরকম আর কি। ঠিক ঠিক ঠিক। তো সেইটা একটা ভাবনা। আর যোগাযোগ করতে হলে হ্যাঁ, মেল করতে পারে, হোয়াটসঅ্যাপ করতে পারে। আমরা তাহলে এই পডকাস্টের নিচে মেল আইডিটা দিয়ে দেবো। আমি ফেসবুকে নেই। হ্যাঁ, মেল আইডিটা দিয়ে দেবো। অ্যাসপায়ারিং যারা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তারা যোগাযোগ করে নেবে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে পরবর্তীকালে নতুন কী কী ভালো কাজ আসছে, কী কী ভালো কাজ দেখতে পাবো? আরেকটা কোয়েশ্চেন আমি আগে মিস করে গেছি, যেটা হচ্ছে যে ডিপ ফ্রিজ, আপনার এডিট করা ডিপ ফ্রিজ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো এত বড় একটা সম্মান পেয়ে সেটার আগে এবং সেটার পরে কিছু কি চেঞ্জ হয়েছে লোকের আপনার কাজের প্রতি? আরও বেশি মানে কোনো কি পার্থক্য, চেঞ্জ বা কিছু কি চোখে পড়েছে? না, এবং আমার সম্পাদিত ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে আমি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, এটা বাট এটা তো ইটস আ টিম, সবারই। হ্যাঁ হ্যাঁ। তো এইরকম আমার অনেক ছবি পেয়েছে এর আগে। আচ্ছা আচ্ছা। ময়ূরাক্ষী পেয়েছিল, এরকম অনেক ছবি পেয়েছিল। মানে এটা সম্প্রতি বলে আমি বলছি, কারণ উইথ প্রত্যেক 5 বছরে তো সময় চেঞ্জ হয়ে যায়। একদম একদম। তো আজকের তারিখে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড এসেছে তখন, এবং এটা আমার খুব সৌভাগ্য যে আমি খুব নতুন ইয়াং ডিরেক্টরদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। মানে যেটা সবাই, মানে আমি এতদিন ধরে কাজ করার পরে প্রায় এই আমার অর্ধেক বয়সী ছেলেরা আমার সাথে কাজ করতে কমফোর্টেবল, তো সেইটা, এবং ওই জন্য কি ওদের সাথে কাজ করতেও খুব ভালো লাগে, অনেক এনার্জি নিয়ে আসে, অনেক নতুন ভাবনা, পাগলামো, ছটফটানি, এই যে প্রসূনের গল্প যেমন শুনলে আর কি। তো ওইটা না থাকলে না হতো না, যেমন দোস্তজি হতো না। তো সেইটা একটা, কারণ ডিরেক্টরের একটা পজিটিভ এনার্জি পুরো টিমটাকে বুস্ট করে দেয়। তো সেইটা একটা, হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে এটা খুবই প্রশংসিত হয়েছে এই কাজটা, ডিপ ফ্রিজ, যে আলাদাভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্যই না, এই কাজটাতেও যে স্ট্রাকচারটা ছিল সেইটা ওরা স্ক্রিন প্লেতেই অনেকটা ছিল, তারপরে এডিটিংয়ের ব্যাপারটাকে বাড়ানো হয় ওই স্ট্রাকচারটা। তো ওটা খুবই প্রশংসিত হয়েছে সবার কাছে। নতুন কি ভালো ভালো কাজ দেখতে পাবো? নতুন কাজ দেখা যাক, ক্রমশ প্রকাশ্য এখনই হয়ে যাচ্ছে, করি আর একটু বুঝি, তারপরে আর একটু সময়, এখন তো ইদানিং একটু কাজও কম সামগ্রিকভাবে, একটু কাজ কম। অন্য ল্যাঙ্গুয়েজে কি এই মুহূর্তে একটা আসামে তৈরি হওয়া, কিন্তু বাংলাই, ওখানকার বাংলা একটা ছবি চলছে আর কি। অজয় রায় বলে একজন পরিচালক, আচ্ছা, উনি প্রথম ছবি করছেন। এটা কি প্রথম বাংলার বাইরে গিয়ে কাজ, নাকি আগেও বহু কাজ করা হয়েছে? বহু কাজ যে করেছি তা নয়, আমি একটা শুরুর দিকে একটা হিন্দি ছবি করেছিলাম, লাভ সংস বলে, জয়ব্রত চ্যাটার্জি বলে একজন পরিচালক, যেটা জয় ভাদুরী, ওমপুরি এরা ছিলেন আর কি। ওটা হিন্দি ছবি, যদিও কলকাতায় শুটিং, এডিটিং কলকাতাতেই হয়েছিল। আচ্ছা, এই আর কি।
ভেরি নাইস, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। আর সত্যি কথা বলতে আমার জন্য যেহেতু এটা প্রথম এক অধ্যায় পডকাস্ট শুরু করা, এবং সেখানে সত্যি বলতে আপনার মতো একজন ব্যক্তিত্বকে সামনে থেকে পাওয়া, তার লাইফের ব্যাপারে এত কিছু জানা, এবং আমরা বোধহয় প্রথমেই আলাপ হলো আমাদের এর আগে কোথাও আগে দেখাও হয়নি। আমার খুব ভালো লেগেছে দাদা আপনার সাথে কথা বলে, খুব না আমারও ভালো লাগলো, কারণ এগুলো জানা দরকার নতুন যারা আসছে, বা যেটা তোমাদের উদ্দেশ্য আর কি। তো তারাও বুঝতে পারবে কতটা লড়াই থাকে, কতটা করতে হয়, ভাবনা চিন্তা, অনেক যে প্রস্তুতি লাগে, মানে একটা পড়াশোনা। এই একটা জিজ্ঞেস করলেন না যে কি করতে হয় টেকনিক্যালি, মানে টেকনিক্যাল পার্টটার সাথে সাথে অন্য মানে প্রচুর গল্প পড়তে হবে। সিনেমা তো অবশ্যই দেখতে হবে, কিন্তু প্রচুর গল্প পড়া দরকার, তাহলে গল্প বলতে সুবিধা হবে ভবিষ্যতে। ঠিক ঠিক, সাহিত্য পাঠ করা দরকার আর কি। পড়াশোনাটা থাকতে হবে, এবং সেটা সারা জীবন থাকবে, যতক্ষণ আমরা শিল্পীদের জীবনের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত থাকবে। এবং একটা চিত্রনাট্য পড়ে বোঝার একটা সেটা সময় লাগে, সেটা আস্তে আস্তে তৈরি করতে, কিন্তু মানে গল্প উপন্যাস পড়াটা কিন্তু থাকতে হবে। খুব ভালো লাগলো। আপনি একটু বলুন আমাদের পডকাস্টে ফার্স্ট টাইম এসে কেমন লাগলো? বিকজ আমরাও প্রথমবারই একটা না ভালো লাগলো খুবই, প্রথমবারই খুব সুন্দর হয়েছে। তুমি বললে যে প্রথম করছো, আমি খুব ভয়ে ছিলাম, আমার বারবার মনে হচ্ছিল যে আমি জানি না, সবসময় এইদিকে সিটে থেকেছি যখনই কোনো ইন্টারভিউতে গেছি, তো এইদিকে বসে অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে যাতে মানুষের কাছে ঠিক তথ্যটা পৌঁছে দিতে পারি, এবং সেটারই চেষ্টা করবো, আশীর্বাদ করবেন। একদম, এটা একটা অন্য ধরনের চরিত্র কি হতে পারে সেটাও বুঝতে পারলে, অন্য ধরনের চরিত্র যখন এইদিকে কাস্টিংটা হবে, সবকিছুই আবার হয়তো ডেফিনেটলি আপনাকে আমরা পাবো, আপনার মূল্যবান সময়ের থেকে। নিশ্চয়ই ভিউজ তো ঠিক আছে, সেটা তো আসবেই, তবে আমাদের সবার এখানে যারা আছে তাদের সবার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।